আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। ঠাকুরগাঁও নির্বাচনী জনসভায় তারেক রহমান। বিমানবন্দর চালু ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি। প্রভাবশালীদের নয়, ইনসাফের বাংলাদেশ করতে চায় জামায়াত। সিলেটের 3 জেলার নির্বাচনী সমাবেশে ডক্টর শফিকুর রহমান। ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান। 2/3 বেশি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। রয়টার্সকে তারেক রহমান। জামায়াতের সাথে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা নাকচ। জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এবং শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান পুলিশের। হাদি হত্যার নিরপেক্ষ তদন্তে কাল জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি বাংলাদেশ পুনর্গঠন করতে চায় জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার না করে সবাইকে নিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার, গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শেখ মামুনের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। উত্তরাঞ্চলের শেষ নির্বাচনী সফরে অংশ নিতে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিমানে, তারপর হেলিকপ্টারে চড়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসেন বিএনপি প্রধান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দলের প্রাণভোমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার 3 আসন থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেন, উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ঠাকুরগাঁওয়ের চা ও চিনি শিল্প আবার গড়ে তুলতে চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুরও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মীয় পরিচয় দিয়ে কোনো মানুষকে বিচার করা হবে না। সকল মত পথ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বক্তব্য শেষে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। যে বাংলাদেশে সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যে বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। পরে নীলফামারী জেলার পৌরসভা বড় মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
প্রত্যেকটি সমাবেশেই তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার। তাই সেই পাশাপাশি কিন্তু তিনি তাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা জানার চেষ্টা করেছেন। বিএনপি চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রত্যেকটি সমাবেশে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঠাকুরগাঁও। প্রভাবশালীদের নয়, জামায়াত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, আগামী বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন আমিরে জামাত। জনসভায় অঞ্চলটির 11 দলীয় জোটের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগীয় জনসভা করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রিয় নেতার নির্দেশনা শুনতে সকাল থেকে সমাবেশ স্থলে ভিড় করেন জামাত ও 11 দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশ স্থলে জোটের শীর্ষ নেতা ও জামাত আমির পৌঁছতেই তাকে স্বাগত জানায় অপেক্ষমান জনতা। বক্তব্যে ন্যায়, সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, অসৎ নেতৃত্বের কারণে এতদিন দেশের মানুষের ভাগ্য বদলায়নি, এর পরিবর্তন চায় তার জোট। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না, মেধা যোগ্যতার ভিত্তিতে কাজ পাবেন সবাই। জামাতের আমির প্রতিশ্রুতি দেন, এই অঞ্চলের চা বাগান থেকে শুরু করে কৃষিকে আধুনিক করে গড়ে তোলা হবে। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। প্রচারণার শুরুতেই সকালে হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি বলেন, রাজনীতি জামাতের পেশা নয়, বরং কর্তব্য। জানান, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। একজন সাধারণ শ্রমিকের সন্তান, সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সেও হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। জনসভাগুলোয় পরিবারতন্ত্র নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরে জামাত। জাহিদুল আলম, এটিএন বাংলা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে এককভাবে বিএনপির সরকার গঠনে আশাবাদী বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন। তারেক রহমান বলেন, জামায়াত নির্বাচনে কতটি আসন পাবে তা জানা নেই, তবে জামায়াতে ইসলামী বিরোধী দলের আসনে বসলে তাদের কাছ থেকে ভালো বিরোধী দলের ভূমিকা আশা করবে বিএনপি। নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়, দেশের স্বার্থে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাই হবে বিএনপির পররাষ্ট্রনীতি বলে জানান তিনি। শেখ হাসিনার পরিবারের কেউ বিদেশ থেকে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটি নির্ভর করবে বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে কিনা তার উপর। একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর মাহাদি আমিন বলেন, বিএনপি একমাত্র দল যারা দেশবাসীর সামনে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আমাদের যে ম্যানিফেস্টো, এখানে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট বহু দশকের যে পরিকল্পনা, যে রূপকল্প রয়েছে, সেটা প্রতিফলন রয়েছে। যে আমাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে ওনারা এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে একটিবারের জন্য কোনো পলিসি নিয়ে আলাপ করেছেন, কোনো সংস্কারের বিষয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নাই।
জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ঢাকায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার সময় কমে আসায় এখন রাজধানীর অলি গলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি। একই সাথে করছেন প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে প্রতিকার না পাওয়ায় হতাশাও জানিয়েছেন কেউ কেউ। রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হতে হাতে সময় বাকি আর মাত্র কয়েকদিন। সভা সমাবেশ উঠান বৈঠকের মতো কৌশলগুলো কাজে লাগিয়ে এখন রাজধানীতে বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শনিবার সকালে ঢাকা ১৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে প্রচারণা মিছিল বের করেন তার নারী সমর্থকরা। মিরপুর ১০ নম্বর থেকে মিছিল নিয়ে কাজীপাড়া পর্যন্ত সড়কে প্রচারণা চালান তারা। জামায়াতের আমিরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন প্রচারণা চালান একই এলাকার প্যারিস রোডে। মানবিক বাংলাদেশ গড়তে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর, কল্যাণমূলক, ন্যায় এবং ইনসাফের সমাজ গড়ব। এটা আমাদের নারী সমাজের সবারই চাওয়া। বিকাশ নাম্বার বাসা থেকে সংগ্রহ এবং এনআইডি কার্ড সংগ্রহের অভিযোগে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। আর ঢাকা ১৩ আসনে প্রচারণার সময় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। সুযোগ এসেছে, আপনি আপনার এই সুযোগটাকে কাজে লাগান। আপনারা যার যার ভোট জায়গা থেকে ভোট কেন্দ্রে যান এবং সেখানে আপনার ভোটটি ধানের শীষকে দেবেন। ভোট বাহিনী দিয়ে ইন্টারনেটে কিন্তু খবর প্রচার করতে চেষ্টা করে বা প্রচেষ্টা থাকে তাদের একমাত্র ক্যাপাবিলিটি হলো প্রোপাগান্ডা ছড়ানো। সত্যের পথে তারা হাঁটতে পারে না। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট কারসাজির শঙ্কা প্রকাশ করেন। একই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, সরকারের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা এটা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তো প্রশাসনকে এবার যদি দুই ভাগ করা হয় তাহলে স্টেটও দুই ভাগ হয়ে যায়। এজন্য আমরা বলবো প্রশাসনকে নিউট্রালি ছেড়ে দেওয়ার জন্য। মিডিয়ার মধ্যে তো দেখেছেন কি অবস্থা চলতেছে। আমরা ভোট দিতে চাবো, জনগণের কাছে প্রচারণা করছি। জনগণ ইনশাল্লাহ ১২ তারিখে তাদের সবচেয়ে যেটা সুন্দর রায় তারা এটা দিবে। সরকার একটা বিশেষ মাল বলেছে, ওদের তো সংসদে যাওয়া উচিত। একজন বিশেষ ব্যক্তি বলেছে, আমি নাম বলবো না, ওদের তো সংসদে যাওয়া উচিত। তার মানে হলো কিছু কিছু লোককে তারা পাশ করুক আর ফেল করুক, সংসদে নেবে। প্রার্থীদের এই প্রচারণার ভোটযুদ্ধ শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সারা দেশে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থীরা। ভোটের মাঠে সক্রিয় রয়েছেন জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ অন্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। জনগণের প্রত্যাশা শুধু কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন চান তারা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণায় রাত দিন এক করে ভোটারদের দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, এবার বিএনপি সমর্থিত জোট ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীদের মধ্যে দেশের বেশিরভাগ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ওই ব্যালট পেপারের মধ্যে আমি আমার নিজস্ব যে প্রতীক আছে ওই প্রতীকের সিল দিয়া এই হা ভোট না ভোটের মধ্যে আমি হা ভোট দিয়ে দিব। মেহেরপুর ১ আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী মাসুদ অরুণ। জনগণের বিপক্ষে যেই দল হবে নির্বাচনে আমরা তাদের অবশ্যই প্রতিহত করব। নাটোর ৩ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ ভোট প্রার্থনা করেছেন। নাটোর ২ আসনে গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা নিয়মিত গণসংযোগ করছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। কুড়িগ্রাম ১ আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
নিজ দলের প্রতীক নিয়ে হাটে ঘাটে বাজারে ও পাড়া মহল্লায় ভোট চাইছেন প্রার্থীরা। ঢাকা 19 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় প্রচারণা চালিয়েছেন। একই আসনে প্রচারণা চালিয়েছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এবং ছাতা প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সরওয়ার্দী। ন্যায় ও ইনসাফের কুমিল্লা গড়ার প্রতিশ্রুতি নিয়ে কুমিল্লা 6 আসনের জামায়াতে প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এই 6টা জিনিস থেকে মুক্ত হব, মুক্ত করব। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। যমুনা ও এর আশপাশ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত্ত করেছে এমন কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তালিবুর রহমান। শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় এমন কথা জানান তিনি। বলেন, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে পুলিশ, কাউকে টার্গেট করে বল প্রয়োগ করা হয়নি। এর বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত। সামনে নির্বাচন, তাই শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বানও জানান তিনি। এখানে আসলে পুলিশ কাউকে টার্গেট করে কোনো আঘাত করে নাই। আর আমরা ইতিমধ্যে বলেছি, এই ঘটনায় পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নাই এবং কোনো গুলিও করে নাই, অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। তারপরে হয়তো পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়েছে এবং এই যে আহত হওয়ার ঘটনাটা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত। শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে আগামীকাল জাতিসংঘে চিঠি দেওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা দপ্তর। হাদি হত্যার তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে গতকাল পুলিশের হামলায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। এদিকে অদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলন করবেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে ইনকিলাব মঞ্চের উপর সরকার সবসময় সহানুভূতি দেখিয়ে এসেছে, হঠাৎ তাদের উপর পুলিশ কেন হামলা করল, সেটাও আবার নির্বাচনের মাত্র 6 দিন আগে, এটা নিয়ে চলছে আলোচনা, সংশয়, সন্দেহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে তাদের উপর বল প্রয়োগ করে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন। সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় অপেক্ষার পর অ্যাকশনে যায় পুলিশ। লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে বেশ কিছুক্ষণ। পরে আরও চড়াও হয় পুলিশ। শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের হটিয়ে দেয় তারা। পুলিশের অ্যাকশনে আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার, ঢাকা 18 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি সহ অর্ধ শতাধিক। আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই রোগীগুলোর মধ্যে প্রায় 30 জনের মধ্যে আমরা পেয়েছি এক্সটার্নাল ইনজুরি আছে, যাদের স্কাল্প ইনজুরি, ধরুন ফেসে ইনজুরি বা বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি। আমরা কোনো গুলিবিদ্ধ রোগী এখন পর্যন্ত পাইনি। পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব অভিযোগ করেন সরকার পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এর সাথে কয়েকজন উপদেষ্টা জড়িত। কারা শহীদ ওসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না, যে আজকে স্পষ্ট হয়ে গেছে। এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ ওসমান হাদির খুনের সাথে জড়িত, নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল। এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আমরা আশঙ্কা করছি তারা যে কোনো মুহূর্তে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আক্রমণ করতে পারে। রাতে
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, আগামী রোববার হাদী হত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি পাঠানো হবে। নির্বাচনের আগে বিশৃঙ্খলা না করারও আহ্বান জানানো হয়। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে রাজবাড়ীর 2 আসনের প্রার্থীরা। কৃষি অধ্যুষিত আসনটির বাসিন্দারা বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি জনপ্রতিনিধিরা। এবার আর আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। স্বাস্থ্য ও শিক্ষা খাতে পিছিয়ে থাকা এই আসনের বাসিন্দারা বলছেন, বহুমুখী চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী 2। কৃষি নির্ভর এই জেলার বড় একটি অংশ পেঁয়াজ আবাদ করে জীবিকা নির্বাহ করেন। পদ্মা নদী মানিকগঞ্জ থেকে রাজবাড়ীকে বিচ্ছিন্ন করায় রাজধানীর সাথে যোগাযোগের জন্য এখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ফেরি বা লঞ্চের উপর। ভোটাররা বলেন, এবার যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমাদের কথা কি, দেশটা ভালো চললে, কাজকর্ম ভালো করলে, হ্যাঁ, এটাই ভালো। জনগণের বিপদ আপদে থাকে, তারপরে আপনার দেশের অন্যায় অত্যাচার, দেশের দুর্নীতি, এগুলি থেকে জনগণকে বিরত রাখে ভালো একটা সরকার আমরা চাই। স্টেশন তো যাতে ভোট দিতে পারে জনগণ, সেই ব্যবস্থা হলে ভালো। আর সৎ দেখে, ভালো ব্যক্তি দেখে, এটাই তো আশা। রাজবাড়ী 2 আসনে ভোটের মাঠে আছেন 9 প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। আমাদের প্রিয় নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 30টা দফা দিয়েছে, আমরা জনগণের ভোটে আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই দফাগুলো বাস্তবায়ন করলে বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে। 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে মাঠে আছেন এনসিপির জামিল হিজাজি। এমপি হবার পরে ওনার যে সাধ্য বা ওনার কাজের যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে যা যা আছে সেই ধরনের বিষয়গুলো আমি সরকারের কাছে প্রস্তাব দিতে চাই। এই আসনে মোট ভোট কেন্দ্র 198টি। 5,59,693 জন ভোটার 12 ফেব্রুয়ারি নির্বাচন করবেন তাদের পরবর্তী জনপ্রতিনিধি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রাজবাড়ী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে পটুয়াখালী 1 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী 1 আসনে। এই আসনটি 3টি উপজেলা নিয়ে গঠিত। এখানে ভোটার রয়েছে 5,58,000-এরও বেশি। এখানে বিএনপি, এবি পার্টি সহ বেশ কয়েকজন কিন্তু প্রার্থীও রয়েছেন। এখানে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু একেবারে পুরো দমে শুরু হয়েছে। বিশেষ করে এই আসনে যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, এখানকার সাবেক সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, তিনি কিন্তু এই আসনে জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে। এখানকার ভোটাররা বলছেন, তিনি যখন এখানকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখন এই আসনে বেশ কিছু উন্নয়নও তিনি করেছেন। তাই এবারের নির্বাচনে তারা তাকেই কিন্তু এগিয়ে রাখছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কিন্তু এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। এই মুহূর্তে নারায়ণগঞ্জ 4 আসনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাবেন ভোটের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জের ফতুল্লায়। এটি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 4-এর আওতাভুক্ত। এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, আবার দাঁড়িপাল্লারও কোনো প্রার্থী নেই। তবে বিএনপি যেমন তাদের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে আসনটি ছেড়ে দিয়েছে, একইভাবে জামাত ইসলাম তাদের অন্যতম শরিক এনসিপিকে এই আসনটি ছেড়ে দিয়েছে। ফলে এখানে বিএনপি জোটের হয়ে এখানে খেজুরগাছ পুতিকে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মনির হোসেন কাশেমি। অন্যদিকে এনসিপির হয়ে এখানে শাপলাকুল্লি পুতিকে নির্বাচন করছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এই দুজনের মধ্যে মূল লড়াই হবে বলে এখানকার ভোটাররা আমাদের জানিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এখানে রয়েছেন। এই আসনের ভোটারদের সঙ্গে আমরা সারাদিন কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলছেন, তারা বলছেন যে নারায়ণগঞ্জ একসময় সন্ত্রাসের এলাকা হিসাবে পরিচিত ছিল। এখানে অনেক শিল্প কারখানা ছিল, বিশেষ করে আদমজি জুট মিল ছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত নারায়ণগঞ্জ তথা ফতুল্লা করা যায়, একইভাবে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা কিভাবে আবারও চালু করা যায়। সালাম স্টিল ভোটের গাড়ি এই মুহূর্তে ফতুল্লা থেকে হচ্ছে আমার কাছে সবশেষ সংবাদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 8 আসনে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তিনি জানাবেন সেখানকার ভোটের হালচাল।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি ঢাকা ৮ সংসদীয় আসন। এখানে বিএনপি থেকে লড়ছেন মির্জা আব্বাস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটের মাঠের আমেজ ও উত্তেজনা তত বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, প্রতিশ্রুতি দিচ্ছেন আগামীতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, মাদক, যানজট যে সমস্যাগুলো এলাকায় রয়েছে, বিশেষ করে বর্তমানে গ্যাসের সংকট, এছাড়া রাস্তাঘাটের খানাখন্দ অবস্থা, আগামীতে যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি নির্বাচিত হবেন তিনি যে এই সকল সমস্যাগুলো নিরসন করবেন এবং ভোটাররাও প্রত্যাশা করছেন যে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এলাকা নির্মাণে আগামীতে যিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এমন একজনকে তারা নির্বাচিত করতে চান। এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শীতের কারণে ডিম, বাচ্চা ও মুরগির বাজার মূল্য কমে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন জয়পুরহাটের খামারিরা। একই সাথে খাদ্যের দাম বেশি হওয়ায় উৎপাদন ব্যয় বাড়া সহ ব্যাংক ঋণের চাপে চরম বিপর্যয় তারা। জয়পুরহাটে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত রয়েছেন প্রায় ৯,০০০ ছোট বড় খামারি। এখানকার মুরগি ও ডিম সরবরাহ হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। খামারিরা বলছেন মুরগির উৎপাদন খরচ বাড়লেও বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না তারা। জয়পুরহাটে এক সময় ১০,০০০-এর বেশি ছোট বড় খামারি থাকলেও ক্রমাগত লোকসানে সেই সংখ্যা কমে এসেছে। তাই পোল্ট্রি শিল্পকে বাঁচাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। এবারে থাকছে খেলার খবর। বিতর্কিত টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জয়ে নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহানের সাথে ২৭ রান যোগের পর ২৪ রানের পুঁজিতে সাইম আইয়ুব সাজঘরে ফেরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১১৪ রান। এর আগে শ্রীলঙ্কার সিংহলিজ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান যোগ করেন। বাস ডি লিডি ৩০ রান করেন। পাকিস্তানের বোলারদের সালমান মির্জা ২৪ রানে ৩টি উইকেট তুলে নেন। পর্যাপ্ত নিরাপত্তার অভাবের কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলা বর্জন করে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়, ঠাকুরগাঁওয়ের নির্বাচনী জনসভায় তারেক রহমান। বিমানবন্দর চালু ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি। প্রভাবশালীদের নয়, ইনসাফের বাংলাদেশ করতে চায় জামায়াত। সিলেটের ৩ জেলার নির্বাচনী সমাবেশে ডক্টর শফিকুর রহমান ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান। ২/৩ বেশি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। রয়টার্সকে তারেক রহমান জামায়াতের সাথে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা নাকচ। জমে উঠেছে রাজধানী সহ সারা দেশে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এবং শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান পুলিশের। হাদি হত্যার নিরপেক্ষ তদন্তে কাল জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।